এখন হয়ে যাওয়ার মাধ্যমে উনি কি মানে মুসলমান ধর্ম ইসলাম ধর্মের সবকিছু জেনে গেছেন, পুরো প্র্যাকটিস করেছেন উনি বিয়েটা করার জন্য, বিয়েটা করার লোভে উনি ধর্ম পরিবর্তন করেছেন। কিন্তু এখানে ওই রাষ্ট্রপতি চেয়ারটা পাওয়ার লোভে, বঙ্গভবনে অবস্থান করার লোভে উনি দল ত্যাগ করেছেন। এবং দল ত্যাগ করার এই ইলেকশন হওয়ার কয়েক ঘন্টা আগেও উনি কান্না করেছেন যে আমি এই দল ছেড়ে চলে যাচ্ছি। কি দুঃখ একটা। তো এখন এই যে বিষয়গুলো না, এগুলো আমার কাছে মনে হয় কি যে এগুলো আসলে খুবই ফানি ব্যাপার। তো দরকার তো নেই কোনো এরকম করার তো দরকার। তো ওনাকে আরো কয়েকদিন আগেই না হয় পদত্যাগ করে দেন, অসুবিধা রেখেছিল। শেষ মুহূর্তে পদত্যাগ করিয়ে শেষ মুহূর্তে মানে জাস্ট এই জাতীয় যাওয়ার আগে ইলেকশন করা যোগ নিবে। আমি এটাকে আসলে হয়ে বলতে তারপরে আমি বলবো, তারপরে মন্দের ভালো যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যেই হয়েছে। এবং আমি তো মনে করি বিএনপির ওয়ান অফ দ্য বেস্ট ক্যান্ডিডেট উনি ছিলেন। বিএনপি দলে ওনার মতো ভালো ক্যান্ডিডেট হয়তো আর দুইজন থাকতেও পারে, বাট উনি মানে নির্দ্বিধায় খুব ভালো ক্যান্ডিডেট। এবং সব দলই তাকে গ্রহণ করছে আর কি, মানে এটা একটা ওনার ব্যাপার আগে দেখা থেকে উনি যাচ্ছে। সবার কাছে গ্রহণযোগ্য ছিলেন। যখন উনি মানে বিএনপি মহাসচিব ছিলেন, যখন নাকি উনি এই দেশে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তার দল নিয়ে, উনি তো ছিলেন নেতা তখন ভার্চুয়ালি। এবং ওনাকে কিন্তু সমস্ত এমনকি সরকারি দলও কিন্তু ওনার বিরুদ্ধে একটার পর একটা মামলা দিত, কিন্তু মুখে কিন্তু বলতো যে উনি ভদ্রলোক। তো জি। সরকারি দলের সহযোগিতা আমাদের পাটোয়ারি ভাই আছেন এখানে ওই সময়, হুম। ওনারাও কিন্তু ওনাকে ভদ্রলোকই বলতেন। মানে ওনার আমি একটা একটু ভদ্র আমি একটু হিসাবে। শামীম পাটোয়ারির কাছে কি একটু এই বিষয়ে শুনি, তারপর আপনার কাছে আবার আসবো ওই মন্ত্রিসভায় নতুন সংযোজন সেই বিষয়ে। ব্যাস শামীম পাটোয়ারি, যেহেতু অনেকক্ষণ ধরে এই বিষয়ে কথা হলো, আপনি কি খুব সংক্ষেপে একটু বলবেন যে আহ, মানে পুরো প্রক্রিয়াটা শুধু মানে প্রক্রিয়াই একটা হলো, তার জন্য এই যে ভোটাভুটি দেখলাম সংসদের মধ্যে, বা যেটি মাসুদ কামাল বর্ণনা করছিলেন, বিরোধী দলও সেই একটা প্রক্রিয়ার মধ্যে একজন প্রার্থী দিল, দেওয়ার পরে মানে যেটাকে বলে 16 কলা পূর্ণ হয় আর কি, পুরো একটা ভোট ভোট ভাব হলো। মানে পুরো এই ভাবগুলো করবার দরকার কি ছিল? মানে জাস্ট রাষ্ট্রীয় আচার এগুলো এটাই। এটা তো ফর্মালিটিস করতেই হয়। যেমন পার্লামেন্টে যখন কোনো আইন পাস হয়, জানা কথাটা পাস হবে, তারপরে তো পাস করতে হয়। বিভক্তি নাম্বার থাকে, বিভক্তি নাম্বারে আপনি পার্টিকুলার ডেটে যদি আপনি পার্টিকুলার অ্যামেন্ডমেন্টে আপনি উপস্থিত না থাকেন, আপনার সদস্যপদ বাতিল করতে পারে স্পিকার। এরকম প্রভিজনও আসে রুলস অফ প্রসিডিউরে। আর্টিকেল 70 খুব ডিবেটেবল একটা বিষয়। এটা নিয়ে আমি গতকালকে টক শোয়ে বলেছিলাম, কামাল হোসেন স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার আর্টিকেল 70 কেন আনলেন। বললেন বঙ্গবন্ধু 54 কে সময়, সংসদের সময় এবং তারও আগে ব্রিটিশ পিরিয়ডে বঙ্গবন্ধু নিজের চোখে দেখতেন এমপিরা টাকার বিনিময়ে নিজের দলের বাইরে ভোট দিত, সরকার পতন ঘটাতো। ওই অভিজ্ঞতা ট্রমা থেকে বঙ্গবন্ধু এই 70 অনুচ্ছেদটা এনেছিলেন। বাংলাদেশে এটার প্রয়োজনীয়তাও আছে, আবার অপব্যবহারও হচ্ছে। একটা বাস্তব কথা হচ্ছে, বাংলাদেশের যে পার্টি স্ট্রাকচারে আভ্যন্তরীণ কোনো গণতন্ত্র নাই। 70 অনুচ্ছেদ উঠিয়ে দিলেও আপনার কেউ সরকারের বাইরে ভোট দিতে সাহস পাবে না, যদি, যেটা মাসুদ কামাল ভাই বললেন, সিক্রেসি না থাকে। আবার 70 অনুচ্ছেদ বলেছে আপনি ভোট দিতে পারবেন না দলের বিরুদ্ধে, কিন্তু আপনি কথা বলতে পারবেন, আপনি বেসরকারি সদস্য, অ্যাবসলিউট প্রিভিলেজ আছে আপনার পার্লামেন্টে, আপনাকে কেউ থামাতে পারবে না। পার্লামেন্টে কথা বলার কারণে আপনার বিরুদ্ধে কোনো প্রসিডিংস নেওয়া যাবে না। কিন্তু আমরা দেখেছি আমার লিমিটেড এক্সপিরিয়েন্স 6 বছরের, যে পার্লামেন্টে কোনো সরকার দলীয় এমপি তার দলের মন্ত্রী প্রধানমন্ত্রী দলের বিরুদ্ধে কখনো আমি একটা লাইন বলতে শুনিনি, অন্তত 6 বছরে। একজন বলতেন, ইসলামী আলম এমপি, উনি মারা গেছেন, উনি নিজের দলের এমপি মন্ত্রীর সমালোচনা করতেন, আমি দেখেছি নিজের চোখেই। সুরদিন সেনগুপ্তও মাঝে মধ্যে করতেন, তোফায়েল আহমেদও মাঝে মধ্যে করতেন। এর বাইরে নিজের দলের মন্ত্রীর সমালোচনা কোনো এমপি, যেটাতে কোনো বার্ন নাই, আর্টিকেল 70 কোনো বার্ন নাই, কিন্তু করে না। এখন আমাদের যখন 15 অ্যামেন্ডমেন্ট হলো, তখন তো একটা কনস্টিটিউশনাল কমিটি হলো হেডেড বাই সুরজিৎ সেনগুপ্ত। ওখানে ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদ ছিলেন, তারা বলেছিলেন আর্টিকেল 70 ইন জেনারেল বাতিল হবে, তবে যেখানে মোশন অফ নো কনফিডেন্স থাকবে আর বাজেট পাশের ক্ষেত্র থাকবে, এই দুটো ক্ষেত্রে সরকার আর্টিকেল 70 হুইপ চালাতে পারবে, যে দলীয় ভোট দলীয় জায়গায় পড়তে হবে। আর সমস্ত জায়গায় আইন টাইন সব জায়গায় চাইলে দলের ভোট দলের বাইরে দিতে পারবে, এটা সুপারিশ ছিল। ওই সুপারিশটা শোনা হয়নি। আর রাষ্ট্রপতি যিনি হয়েছেন, আমরা হোল হার্টেডলি তাকে ওয়েলকাম করি। সর্বজন স্বীকৃত ভালো মানুষ। ওনার হাতে কোনো আলাদিনের চেরাগ নাই, কোনো রাষ্ট্রপতির হাতেই চেরাগ থাকে না, ওনার কাছেও নাই। উনি কিছুই করতে পারবেন না, তবে উনি অ্যাডভাইস দিতে পারবেন। এবং উনি যেরকম স্যাগাসিয়াস, প্রুডেন্ট, সাবেক মন্ত্রী, তার বাবাও বড় রাজনীতিবিদ ছিলেন, প্রগতিশীল, ইনক্লুসিভ, কারা নির্যাতিত, আপসীন, কোনোভাবেই তিনি সেই সময় বিএনপি ভাঙতে দেননি। উনি, আমার ধারণা, যখন সময় আসবে
রাষ্ট্রের প্রয়োজনে সঠিক উপদেশ উনি দিবেন। উপদেশটা শোনা হবে কিনা, রাষ্ট্রপতির উপদেশ শোনার কোনো মেকানিজম বাংলাদেশে নেই, কমপ্লিটলি নাই। তো বর্ষিয়ান রাজনীতিবিদ হওয়ার কারণে অটোমেটিক তার একটা হুইপিং থাকবে। যেমন কি হামিদ উপদেশ সাহেবের দিচ্ছেন সেটিও তো জানার সুযোগ নাই, মানে সেটিও তো প্রশ্ন করা যাচ্ছে না। কোনো আদালতে কোশ্চেন করা যাবে না এবং এটা কনফিডেন্সিয়াল, সংবিধানই কনফিডেন্সিয়াল বলে গেছে। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, উই আর ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্ট। মানে ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্ট ইংল্যান্ডের গভর্নমেন্ট হয়েছে কেন? ওই যে রাজা সংসদ ভেঙে দিত, রাজা অর্ডিন্যান্স জারি করতো, রাজা এক্স পোস্ট ফ্যাক্টো ল করে সাজা দিত, রাজা এমপিদের অ্যারেস্ট করতো, এই সমস্ত এক্সপিরিয়েন্স থেকে ওয়েস্টমিনিস্টার ফর্ম হয়েছে যে রাজাকে সীমাবদ্ধ রাখতে হবে, লিমিটেড রাখতে হবে। ওই রাজার ভূমিকাটা হচ্ছে আমাদের এখানে রাষ্ট্রপতি। এই জন্য বলা হয় দ্য কিং ক্যান ডু নো রং। রাজার কোনো দোষ নাই, রাজা কিছু করে না। সেরকম রাষ্ট্রপতির কোনো দোষ নাই, রাষ্ট্রপতি কিছু করে না। আর কিছু না করেও চুপু সাহেবের দোষ হয়েছে। চুপু সাহেবের দোষটা কোথায় আছে? আমি কিন্তু চুপু সাহেবের কোনো দোষ পাই না। যে যা লিখে দিয়েছেন সেটা পড়ছেন, নতুন সরকার আসছে লিখে দিচ্ছেন, উনি বাধ্য, উনি পড়েছেন। ওনাকে পদত্যাগ করতে বললে উনি পদত্যাগ করেছেন। ওনার কোনো দোষ নাই, ওনার কোনো দোষ দেওয়া যাবে না। ওনার একটা গুণ আছে, উনি ওই সময় ভয় টয় পেয়ে পালাই টালাই যান নাই। উনি যদি ওই সময় ভয় টয় পেয়ে আগস্ট মাসে পালাই টালাই যেতেন, তাহলে বাংলাদেশে এত দ্রুত ভোট হতো না, ইসলামিক রিপাবলিক, ইসলামিক কিছু একটা হয়ে যেত এবং একটা রেভলিউশনারি গভর্নমেন্ট হতো, দেশটা ডিস্টাবলিশড হতো। দেশের স্টেবিলিটি রাখার ক্ষেত্রে সেই সময় দুই পতি, দুই পতি, কারণ এক পতি পালিয়ে গেছে, প্রধান বিচারপতি রিজাইন করেছেন, উনি ছিলেন না, লুঙ্গি পরে পালিয়ে গিয়েছিলেন। আর দুই পতি, সেনাপতি এবং রাষ্ট্রপতি, তারা কিন্তু দেশের গণতন্ত্রের ধারাবাহিকতায় অবদান রেখেছে। এটা বিএনপিকে স্বীকার করতে হবে। বিএনপি এটা স্বীকার করছে কিনা আমি জানি না। বিএনপি তো বলে, বিএনপি তো মানে রাষ্ট্রপতির অবদান স্বীকার করেছে। বলেছে, স্লাইড বলেছে, কিন্তু বলেই থাকেন তা ট্রেনুরটা শেষ করতে দিলেন না কেন? এটা কোনো যুক্তি নেই। ইয়াজউদ্দিন সাহেবের বিরুদ্ধে আওয়ামী লীগের ট্রেমেন্ডাস অভিযোগ ছিল। ইয়াজউদ্দিন সাহেব আমার বাবার সিনিয়র কলিগ, আমরা খুবই শ্রদ্ধা করি, আমাদের অনেক উপকার করেছেন। কিন্তু উনি বিএনপির চাপে পড়ে 2006 সালে বাধ্য হয়ে যখন প্রধান উপদেষ্টার পদ নিজেই নিয়ে নিলেন, হুম। তখনই তো 111 আসলো। সেটার জন্য কিন্তু তাকে ইমপিচ করার দাবি উঠেছিল 2008 সালে। আওয়ামী লীগ কিন্তু তাকে সম্মান করেছে, তাকে, তার দাবিটা শোনেনি, তাকে কিন্তু টেনুর শেষ করতে দিয়েছে। রাষ্ট্রপতি টেনুর শেষ করতে দেওয়া উচিত, নাহলে ভবিষ্যতে ভদ্রলোক রাষ্ট্রপতি হবে না অনেকেই। রাষ্ট্রপতি অফার পেলে ছাড়বে কিনা সেটা সেটা মনে হয় যেন প্রশ্ন, যে রাষ্ট্রপতি তো একটা সর্বোচ্চ ব্যক্তি, রাষ্ট্রের ছাড়বে কি কেউ? আসি একটু মানে যেগুলো আসলে কাজের, যেই জায়গাগুলো থেকে কাজের কাজ করা হয়, মন্ত্রণালয়গুলোর কথা, সেই নতুন মন্ত্রী যেই সংযোজন হলো, মাসুদ কামাল বলছিলাম যে আপনার কাছে আসবো, 5জন নতুন মুখ আসছে, আপনার কাছে কেমন মনে হলো এই সংযোজনগুলো? এবং মানে তার সাথে সাথে এটাও জিজ্ঞাসা করি, কোনো কোনো মন্ত্রণালয়, যেমন খুব আলোচনা হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন 2জন প্রতিমন্ত্রী, আহ, আবার কোনো কোনো মন্ত্রণালয়ে কোনো প্রতিমন্ত্রী নাই, উপমন্ত্রী নাই, খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয় একমাত্র অল ইন ওয়ান হচ্ছে সালাউদ্দিন আহমেদ। অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নেই, অন্যদিকে আবার কিছু কিছু মন্ত্রণালয়ে একজন মন্ত্রী 3টা করে মন্ত্রণালয় রেখেছেন। শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য, এই 3টা মন্ত্রণালয় একজন মন্ত্রীর হাতে। সড়ক পরিবহন, সেতু ও রেল এবং নৌ মন্ত্রণালয়, এই 3টা মন্ত্রণালয় এক মন্ত্রীর হাতে। মানে কারো কাছে 3টা, কারো কাছে একটা, এরকম মানে একরকম ভারসাম্য কি আছে, নাকি এটাই প্রয়োজন ছিল, এটা সঠিকই আছে? দেখেন, এই মন্ত্রী নিয়োগ করা এবং মন্ত্রীদেরকে তাদের পোর্টফোলিও বিতরণ করা, এটা টোটালি প্রধানমন্ত্রীর এখতিয়ারে। উনি কি মনে করেছেন, কেন মনে করেছেন, উনি জানেন, এটা উনি ভালো বলতে পারবেন। এটা নিয়ে আমার ব্যক্তিগত ভাবে কিছু বলার নাই, কারণ উনি জানেন কাকে দিয়ে কি কাজ হচ্ছে না হচ্ছে। বাট আমি একজন পাবলিক হিসাবে, একজন সাধারণ নাগরিক হিসাবে, আমি আমার প্রাপ্তি অপ্রাপ্তি দিয়ে কথা বলতে পারি। ধরেন যে বিষয়টা আমি পাচ্ছি না, যেটা নিয়ে আমার আক্ষেপ আছে যে আমি এটা চাই কিন্তু পাইনি, সেক্ষেত্রে আমি চাই যে এখানে একজন খুবই ক্যাপাবল মিনিস্টারও হোক, তাকে হেল্প করার জন্য একজন স্টেট মিনিস্টার থাকুক। আমি এরকম সবসময় চাইবো, কারণ যেহেতু আমি পাচ্ছি না। তো সেইভাবে বিবেচনা করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অবশ্যই আমি মনে করি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে পারফরমেন্স, সেটা আমার কাছে আপনাদের আমার মনে হয় না। আমাদের দেশে এখনো মব চলে, প্রকাশ্যে ঘোষণা দিয়ে মব চলে, পুলিশ মবকারীকে সহায়তা করে, আমরা দেখছি, সেগুলো ওপেন দেখছি। কিন্তু সেখানে যিনি আছেন, ওনার কর্মকাণ্ড যে খুব একটা ক্যারিসমেটিক, সেটা আমার কাছে মনে হয় না। ব্যক্তি হিসেবে ওনাকে আমি পছন্দ করি, উনি অত্যন্ত মেধাবী লোক, অত্যন্ত বুদ্ধিমান লোক,
কখনো কখনো তাকে আমার দার্শনিক টাইপের লোক মনে হয় কথাবার্তা শুনলে পরে, কিন্তু উনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সফল এটা আমি মানে কোনো অবস্থাতেই মনে করি না। কিন্তু ওখানে তো হতে পারতো একজন, তো দেয়নি, যে কথাটা আপনিও বললেন। আবার কোনো কোনো ক্ষেত্রে একাধিক মন্ত্রণালয়, বড় বড় মন্ত্রণালয় একজন নতুন লোকের কাছে দিয়ে রাখা হয়। তারপর অনেক সময় ছোট ছোট মন্ত্রণালয় যারা কোনো দায় দায়িত্ব খুব কম, যেমন ধরেন আপনার এই পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়, এখানে কি এমন কাজ রে ভাই, দুইজন লাগবে, একজন মন্ত্রী একজন প্রতিমন্ত্রী। এই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, এদের কাজটা কি রে ভাই বলেন তো আপনি? একমাত্র হজ যখন আসে তখন বোঝা যায় এদের কাজটা কি। এছাড়া সারা বছর আপনারা ধরেন বিভিন্ন মসজিদে অনুমোদন দেওয়া, মানে অনুদান দেওয়া মসজিদ মন্দিরে এবং ওয়াকফ, এইটা এছাড়া যাদের কোনো কাজ আছে বলে আমার কাছে মনে হয় না। ঈদের চাঁদ দেখে, সেখানে চাঁদ একজন দেখা কমিটি করে। সেখানে একজন হ্যাঁ, চাঁদ দেখা এটা হ্যাঁ, সেখানে একজন পৌরমন্ত্রী আছেন এবং সেই মন্ত্রীর কাজ দিয়ে কোনো ধরনের প্রশ্ন নাই। এইবারের হজ খুব ভালোভাবে হয়েছে ভাই, মানে অনেক বছরের মধ্যে এইবার দেখছি হজটা খুব ভালোভাবে হয়েছে এবং মন্ত্রী নিজে সেখানে অংশ নিয়েছেন বলে আমি জেনেছি যতটুকু। সেখানে আপনি আরেকজন লেন্স ঢুকাই দিলেন। এখন এই লেন্স কি তাকে হেল্প করবে নাকি তাকে ডিস্টার্ব করবে যায় না। আজকে আবার দেখলাম হেফাজতে ইসলাম ওই স্টেট মিনিস্টার নিয়ে আপত্তি করছেন যে ওনার অনেক কিছু। আমি এগুলো মানে এই যে আপত্তিটা আসলো, অথচ এই হেফাজতে ইসলামের কাছে কয়েকদিন আগে যাই কিন্তু প্রধানমন্ত্রী দেখা করে আসছেন এবং প্রধানমন্ত্রীকে তারা কিছু দফা টফা দিচ্ছে। তার মানে এটা একটা আগামীতে ঝামেলা হতে যাচ্ছে। তো এই সমস্ত গুলি কেন হচ্ছে মানে আমার জানতে খুব ইচ্ছা করে। আমাদের একটি ছোট দেশ, একটু দরিদ্র দেশ, এই মুহূর্তে যতটুকু আমি একদিন আজকে দেখলাম হিসাব করলাম যে মন্ত্রী আছে 52 জন, তারপরে আপনার মন্ত্রী প্রতিমন্ত্রী মিলিয়ে 52 জন, মন্ত্রী প্রতিমন্ত্রীর আপনার মর্যাদায় উপদেষ্টা হলো আরো 10 জন, তারপরে আপনার প্রধানমন্ত্রীর রাজনৈতিক যে আপনার কি বলে পরামর্শদাতা হিসেবে এরকম ভাবে এরকম একটা পোস্ট ক্রিয়েট করা হয়েছে, কেউ সচিব পদমর্যাদায়, কেউ অতিরিক্ত সচিব পদমর্যাদায়, এরকম আছে 5 জন। এমনকি বিডা যে বিডা, এই বিডার যিনি চেয়ারম্যান, নির্বাহী চেয়ারম্যান, উনিও নাকি প্রতিমন্ত্রী মর্যাদায়। মানে আমি কোনো আগা মাথা পাই না। উনাকে প্রতিমন্ত্রী বানানো হয়েছিল এই ইউনুসের আমলে, ওনাকে এখনো রেখে দেওয়া হয়েছে ওই প্রতিমন্ত্রী মর্যাদা। এবং যদি আপনি হিসাব করেন দেখবেন বাংলাদেশের বিদেশি বিনিয়োগ গত 2 বছরে একটি জিরো। এই জিরো, যাকে আমার দায়িত্ব দেওয়া হয়েছিল, যাকে 2024 সেপ্টেম্বর মাসে নিয়োগ করা হয়েছিল, মানে 2 বছর সে আছে, কিছুই করতে পারে নাই। তাকে প্রতিমন্ত্রী মর্যাদায়, তাকে প্রতিমন্ত্রী মর্যাদায় এই ইংল্যান্ডের নাগরিক, মানে যুক্তরাজ্যের নাগরিক সে, তাকে আমাদের এখানে প্রতিমন্ত্রী বানিয়ে রেখে দেওয়া হচ্ছে। ভাই এগুলিতে কিসের মধ্যে কি চলে, কেন চলে আমি জানি না, আমি বলতে পারবো না এগুলো। কিন্তু আমার খালি একটা জায়গায় দুঃখ যে এদের বেতন ভাতা যা দিচ্ছেন না, কিন্তু আমাদের টাকা দিচ্ছেন, এদেশের গরিব মানুষের টাকা দিচ্ছেন আপনি। 2 দিন পরে এখন বলতেছেন দিচ্ছেন, 2 দিন পরে আমরাই বলবো যে আমাদের টাকা আপনি 9-6 করছেন। এই সমস্ত অপ্রয়োজনীয় ব্যক্তিদেরকে এত বড় বড় পদ দিয়ে, একটা ছেলে ইউনিভার্সিটিতে মাত্র পাস করছে, তার এখন বিসিএস পরীক্ষা দিয়ে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হওয়ার কথা, সে সচিব হয়ে গেছে, সে অতিরিক্ত সচিবের পদমর্যাদায় উপদেষ্টা হয়ে গেছে ওনার। কি রে ভাই, এগুলো তো আমাদের টাকা তো 9-6 হচ্ছে। তো এগুলি কেন? আপনি ওনাকে আদর করতে চান, আদর করেন, আপনাকে ডেকে নিয়ে ভালো রেস্টুরেন্টে খাওয়ান ভাই, কিন্তু তাকে আপনি অতিরিক্ত সচিব বানিয়ে দিবেন। ভাই আমাদের টাকা তো, আমাদের কষ্টের টাকা তো, আমরা গরিব মানুষ তো, তাই না? এখন এই জন্য আপনি বলবেন যে আমার কে প্রশ্ন করবে, আমি তো মানে প্রশ্ন এটা তো শুধু করতেছি টাকা না না, ভাই, কেউ ওইগুলো তো প্রশ্ন আসলে করছে না। দায়িত্ব আছে, মানে ওই কাজের তো কিছু দায়িত্ব আছে। দায়িত্ব পালনের জন্য আসলে সঠিক লোক বা যোগ্য লোক আসছে কিনা সেটাও একটা এত প্রশ্ন লোককে তো নিয়োগ করেছেন, আমাদের মতো যে আমি বলবো এগুলো আমাদের মাথা ভারী ভারী হচ্ছে। আমাদের মতো ছোট রাষ্ট্রের জন্য এতগুলি মন্ত্রী প্রতিমন্ত্রী উপদেষ্টা, মন্ত্রীর মর্যাদার উপদেষ্টা, ভাই এইগুলি আমার কাছে অপ্রয়োজনীয় মনে হয়। এই যে আপনার অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা কি রাশেদ মাহমুদ তিতুমির, আগে শুনতাম তিতুমিরের বাঁশের কেল্লা, ওনার এত এখন নিরাপত্তা লাগে যে মন্ত্রী, অন্যান্য মন্ত্রীদের, অনেক মন্ত্রীদের গাড়ি এবং আপনার সিকিউরিটি প্রত্যাহার করা হয়, ওনারটা প্রত্যাহার করা হবে না। আগে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টারি করতো, এখন ওনার জন্য ওইগুলি সব লাগবে। তো এগুলি ভাই কেন আমি বুঝি না কিছু। জি। ব্যারিস্টার পাটোয়ারি, আপনার কাছে একটু জিজ্ঞাসা করি, কি মনে হলো নতুন সংযোজন কতটা প্রয়োজনীয় ছিল, আর কেমন হলো নতুন সংযোজন, যারা নতুন মুখ যারা এলেন তারা কতটা যোগ্য? তারা অপরিচিত কেউ বা তারা আমাদের পরিচিত লোকজন। ব্যারিস্টার পার্থ তথ্য মন্ত্রণালয়ে গেলেন,
তপন সাহেব, উনি আগে তথ্যমন্ত্রী ছিলেন। তপন সাহেব খুবই সজ্জন মানুষ, খুব ভালো মানুষ, পোর খাওয়া রাজনীতিবিদ। উনি এখন অ্যাডভাইজার হলেন। আবার যিনি পররাষ্ট্র অ্যাডভাইজার ছিলেন, তিনি পররাষ্ট্র অ্যাডভাইজার থেকে পররাষ্ট্র মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী। হলেন। খলিল সাহেব আবার আগে উপদেষ্টা ছিলেন, এখন হলেন মন্ত্রী। ওই উপদেষ্টা মন্ত্রীদের মধ্যে একটা রদবদল হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন 3 জন মন্ত্রী। তাহা একটা ভয়ঙ্কর ব্যাপার। আর অনেক বেশি মন্ত্রী হয়েছে। আমাদের তো কস্ট কাটিং করলে এত মন্ত্রীকে দিলে তো আমরা আসলে রাষ্ট্রের ব্যয়ভার অনেক বেশি বেড়ে যায়। গাড়ি দিতে হয়, সিকিউরিটি দিতে হয়, আপ্যায়ন খরচ আছে, কন্টিনজেন্সি বিল আছে, মিটিং, বিদেশে গেলে তারা লোকজন নিতে পারে, বিদেশে গেলে বহর যেতে হয়। এগুলো অনেক এক্সপেন্সিভ ব্যাপার। তো সেখানে রাষ্ট্রের ব্যয় সংকোচন করতে হবে। আমার কাছে মনে হচ্ছে রাষ্ট্রের ভিতরে একটা দোলাচল আছে, একটা দোদুল্যমানতা আছে, একটা ফিকেলনেস আছে। সেই জন্য এই ডিসিশন গুলো বারবার বদলানো হচ্ছে। 2 বছর আগে মন্ত্রী বদলানো ঠিক না। প্রাইম মিনিস্টার অ্যাবসলিউট তিনি কাকে মন্ত্রী করবেন, কাকে না করবেন, কাকে উপদেষ্টা করবেন, কারণ পুরো ক্যাবিনেটটা হচ্ছে তাকে ঘিরে আবর্তিত হয়। বলা হয় তিনি সূর্য, বাকি সবাই গ্রহ নক্ষত্র। এটা ওয়েস্ট মিনিস্টার ফর্মে প্রাইম মিনিস্টার অ্যাবসলিউট প্রিভিলেজ এটা। তো সেই ক্ষেত্রে তিনি তার মতো করে মন্ত্রণালয় সাজাবেন। ওভারঅল টোটাল রেসপন্সিবিলিটি তার কাছে চলে আসবে, ওভারঅল ফেইলারের। তার মধ্যে তো একটা ভয়ঙ্কর কথা বলেছেন বাণিজ্য মন্ত্রী, 2 বছর আগে জ্বালানি সমস্যার সমাধান হবে না। হুম। 2 বছর যদি জ্বালানি সমস্যার সমাধান না হয়, তাহলে এই 2 বছর শিল্প কলকারখানা কি হবে? মানুষের জানমালের কি হবে? কর্মসংস্থান কি হবে? কর আদায় কি হবে? বিদ্যুতের জন্য মানুষের নাভিশ্বাস উঠে গেছে। যেখানে বসছি, যেখানে কথা বলছি, প্রথম প্রশ্ন বিদ্যুৎ। দিনে 8 বার, 9 বার, 7 বার করে বিদ্যুৎ যাচ্ছে। এইটার কোনো মাস্টার প্ল্যান বিগত সরকারও কেন করেনি? আমি ইউনিস গভর্নমেন্ট। আবার কথায় কথায় বলা হচ্ছে যে আওয়ামী লীগের দায়। অবশ্যই এটা পুরোপুরি আওয়ামী লীগের দায় দেওয়া যাবে না, আমি জানি না, ব্যাপারটা আমার স্টাডি করা নাই। তো আওয়ামী লীগের আমলে তো আনইন্টারাপ্টেড বিদ্যুৎ ছিল। যেভাবেই হোক, কেন্দ্রাল নিয়ে আমরা অসংখ্য কথা বলেছি এবং সংসদে আমি অনেক কথা বলেছি, কিন্তু বিদ্যুৎ ছিল মোটামুটি। হুম। বিদ্যুৎ আর তার সাপ্লাই। পরের মেয়াদেও তো অন্তর্বর্তী সরকারের সময়ও তো এই অবস্থা না, তখনও তো বিদ্যুৎ ছিল। অন্তর্বর্তী সরকার এইটার জন্য, এটাকে ক্যারি করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল হয়তো বা সেই পদক্ষেপগুলো নেয়নি। যে ঘাটতিটা প্রেডিক্ট করে আগেই সলিউশন করবে, সেই সলিউশনটা তারা করেনি। যে কারণে গ্যাসের সমস্যা হচ্ছে, বিদ্যুতের সমস্যা হচ্ছে। গ্যাসের সমস্যা হলে ঢাকা শহরে সিএনজি, অর্ধেক সিএনজি চলে না, অর্ধেক গাড়ি চলে না। গাড়ি যদি তখন আবার ডিজেল নিতে হবে, তখন ডিজেলে আবার চাপ পড়ে যাবে আমাদের। এটা একটা সাইকেল। এবং যে মানুষগুলো ডেইলি ইনকাম করে, তাদের ইনকামটা বন্ধ হয়ে যায়। আবার যে মানুষগুলো ডেইলি যাতায়াত করে, তাদের 100, 200, 300, 400 টাকা পার ডে খরচ বেড়ে যায়। 1 ঘন্টা সময় বেশি লাগে। সেই লোকগুলো তো উঠতে বসতে বিএনপিকে গালিগালাজ করবে সকাল, বিকাল, দুপুর, রাত। এবং বিএনপির জনপ্রিয়তা ধস নেমে যেতে পারে। এই বিদ্যুৎ, পানি, গ্যাস, ট্রাফিক, কর্মসংস্থান, এগুলো তো সরকারকে টিকায় রাখে। সরকারের সূচক তো এইটাই। আপনি বিশাল হাইপোথেটিক্যাল থিওরি দিয়ে সাধারণ মানুষ এটা বুঝতে চায়, সাধারণ মানুষ এগুলো দেখতে চায়। সেইখানে মনে হয় অনেক বড় দোষ সরকারের না থাকলেও দায়ভারটা তো সরকার এড়াতে পারবে না, যেহেতু সরকার বর্তমানে আছে এবং আশার আলোও দেখাতে পারছে না। আর সেখানে আপনি মন্ত্রী বাড়িয়ে যাচ্ছেন, মন্ত্রী উদ্বোধন করছেন। এতে তো মানুষ আশান্বিত হবে না। মানুষকে আশা দেখাতে হবে, কংক্রিট একটা পাথ দেখাতে হবে, ইকোনমিক পাথ, উত্তরণের পাথ। সেখানে একটা আশার আলো আছে, একটা সাফল্য ইউনিস গভর্নমেন্টের আছে। সেটা হচ্ছে তারা রিজার্ভ ধরে রাখছিল এবং সেই জায়গায় কোনো মব হয়নি। কেন ধরে রাখতে পারছিল? ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব মন্ত্রী ছিলেন, অ্যাডভাইজার ছিলেন। ওখানে কোনো ছাত্র কোনো ডিস্টার্ব করতে পারেনি। উনি পুরোদস্তুর প্রফেশনাল হাতে অর্থ মন্ত্রণালয় চালিয়েছেন এবং রিজার্ভ 13 বা 19 থেকে 26 বা 27 করেছেন। এটা আজকে 29 হচ্ছে এবং হুম। রেমিটেন্স ফ্লো খুব ভালো। সেদিক থেকে একটা আশার আলো আছে। কিন্তু জ্বালানি যদি ঠিক করতে না পারেন, কর্মসংস্থান যদি ঠিক করতে না পারেন, তাহলে আমরা মনে করি সরকার হোঁচট খেতে পারে। আমরা চাই এই সরকার সফল হোক। 3টা ভ্রান্ত হুম। ইলেকশন হয়েছিল, তারপরে একটা আন্দোলন হলো, 3 দিন দেশের সরকার ছিল না। এরপর ইউনূস স্যার আসলেন, আমরা সবাই ইউনূস স্যারকে সাদরে সম্বোধন করলাম এবং উনি আমাদের সকলের প্রত্যাশা পূরণ করতে পারেননি। সেক্ষেত্রে উনি ভোট দিয়ে চলে গেছেন। উনি এটাও একটা কাজ করেছেন, উনি ভোট দিয়ে গেছেন। সেই ভোটের সরকার বিএনপি। বিএনপি তো সুষ্ঠু ভোটে 14 সালেই ক্ষমতায় আসতো, আমাদের অ্যাসেসমেন্ট বলে। 18তেও আসতো, 24এও আসতো। যেটা এতদিন পরে বহুল প্রতীক্ষিত ভাবে বিএনপি পেল,
সেই বিএনপি ব্যর্থ হোক, আমরা এটা চাই না, কেউ চাই না। হুম কিন্তু কেউ যদি নিজে নিজে ব্যর্থ হতে চায় অথবা ব্যর্থতার পথগুলো থাকা সত্ত্বেও সেই পথেই হাঁটে, হুম, স্বেচ্ছা মৃত্যু চায়, তাহলে তো আসলে জি তাকে হেল্প করতে পারবে না। জি বিএনপি ব্যারিস্টার গত পাটোয়ারি, আমি একটু মাসুদ কামালের কাছেও যাই এবং সফল হতে। দিচ্ছি, বিএনপি জি, শেষ বিগত করেন। 6 মাসে একটাও পলিটিক্যাল সমাধান করে নাই, একটাও ইকোনমিক সমাধান করে নাই। ধন্যবাদ। জি, আমি আসলে এই বিগত 6 মাসে সফল হতে বিএনপি কি কি করলো সেটা নিয়েও জনাব মাসুদ কামাল আপনার পর্যালোচনাও জানতে চাইবো। তবে তার আগে গণমাধ্যমের মানুষ আপনি একটু আপনার কাছে বিশেষভাবে জানতে চাই যে জহিরুদ্দিন স্বপনকে তাকে সরিয়ে দেওয়া হলো, মানে তিনি মন্ত্রী পদমর্যায়ে আছেন এখন, কিন্তু মন্ত্রিত্ব হারালেন। আম, এটা কেন হলো বলে মনে হয়? তার কি পারফরমেন্সের সমস্যা ছিল, নাকি আন্দালিব রহমান পার্থ তার চেয়ে যোগ্যতর? মানে কেন? আমি আপনাকে বলি, জহিরুদ্দিন স্বপন একসময় বাম রাজনীতি করতেন। জহিরুদ্দিন স্বপন, তার সঙ্গে মিডিয়ার সম্পর্ক আমার জানা মতে খুবই ভালো। আমি নিজে মিডিয়ার লোক। উনি মন্ত্রী হওয়ার পর আমি ওনার সঙ্গে কখনো আমার মানে একদিন মাত্র দেখা হয়েছিল, তাও ওই যেদিন ওরা সংসদে প্রথম অধিবেশনে বসলেন ওই দিন আমি সংসদে গিয়েছিলাম, তখন দেখা হয়েছিল, জাস্ট হাই হলো পর্যন্ত। তো ওনার সঙ্গে আমার মন্ত্রী হওয়ার পর একবারও আমি ওনার মন্ত্রণালয়ে যাইনি, ওনার সঙ্গে আমার দেখাও হয়নি। কিন্তু আমি অন্যান্যদের কাছ থেকে যতটুকু শুনেছি বা আমাদের আমার সাংবাদিক বন্ধুদের কাছ থেকে, জহিরুদ্দিন স্বপন আমার বিবেচনায় গত 6 মাসের ওনার পারফরমেন্স আমার বিবেচনায় খুব ভালো। আমি ভাবিও নেই যে ওনাকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে, কিন্তু ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে। যাকে আনা হয়েছে তিনিও ভালো মানুষ, মেধাবী মানুষ, খুবই চটপটে মানুষ, সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন। কিন্তু মিডিয়ার সঙ্গে ওনার সম্পর্কটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে এটা নিয়ে আমি খুব আশাবাদী নই। দেখুন, আমাদের দেশের তথ্যমন্ত্রী এই পদটা নিয়ে খুব ভালো কোনো অভিজ্ঞতা আমাদের নেই, অনেকদিন ধরেই নেই। আমি অনেকদিন ধরে আমি সেই নাজমুল হুদা বিএনপির আমলে 91-এ উনি অর্থমন্ত্রী ছিলেন, তখন থেকে দেখি শামসুল হক সাহেব ছিলেন একজন, শামসুল ইসলাম সাহেব ছিলেন, এরকম বিভিন্ন অর্থমন্ত্রী দেখেছি। আওয়ামী লীগের আমলে প্রথম আবুল কালাম আজাদ সাহেব ছিলেন, তারপর হাসান রকিনুকে দেখলাম, তারপর হাসান মাহমুদকে দেখলাম। এরা এক একজনের হচ্ছে অযোগ্য এবং খারাপ। সেক্ষেত্রে জহিরুদ্দিন স্বপন আমার মনে হয় একটু বেশি ভালো ছিলেন, বেশি যোগ্য ছিলেন। এখন হয়তো তথ্যমন্ত্রী পদটা লোকটা ওরকম ওখানে একটা হয়তো একটা মানে আপনার একটা কি বলবো এটা স্ট্যান্ডার্ড সেট করে দেওয়া হয়েছে যে ওরকম হইতে হবে, ইনু হইতে হবে অথবা হাসান মাহমুদ হইতে হবে। ওই স্ট্যান্ডার্ডের সঙ্গে হয়তো উনি যান নাই আমার ধারণা, আমি জানি না, হয়তো যান না, এই জন্য ওই স্ট্যান্ডার্ডের একজনকে নিয়ে আসা হয়েছে এবং যাকে আনা হয়েছে উনি ওই স্ট্যান্ডার্ডকে ক্রসও করতে পারেন, আমি জানি না করবেন শেষ পর্যন্ত, কারণ উনি যা হোক, যা হওয়ার হবে। কিন্তু আমি বরঞ্চ অন্যভাবে দেখি। অন্যভাবে কিভাবে? আমি মনে করি যে এটাই হয়তো সরকার ওই দিকেই যাচ্ছে। সরকার জহিরুদ্দিন স্বপনের জায়গায় আন্দালিব রহমান পার্থর মতো জায়গায় যাচ্ছে। এটা হলো সরকারের একটা চেঞ্জ আমার কাছে মনে হয়। আমি আশা করেছিলাম যে 6 মাসের মাথায় এসে বেশ কয়েকজন মন্ত্রিত্ব হয়তো থাকবে না, চলে যাবে। কারণ এই সময় সবাই ভালো করেছেন আমি তা মনে করি না। যারা খারাপ করেছেন তাদের জন্য একটা শাস্তি বলি অথবা তাদের জন্য একটা শিক্ষা বলি, এটা জরুরি ছিল। সেরকম চলে যাওয়ার মতো একাধিক মন্ত্রী ছিল যারা নাকি খুবই খারাপ করেছেন, মিজারেবলি ফেল করেছেন। যেমন সেটাও যদি করতেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে আমি মনে করি যে যেমন ভালো করছেন এবং ওনার একটা কন্ট্রোল আসতো পুরো ক্যাবিনেটের উপর। বাট উনি তা করেননি, বরং উনি যেটা করেছেন সেটার ব্যাখ্যা খুঁজতে যে সাধারণ মানুষ হয়রান হয়ে যাবে। যেমন আমি নিজেই হয়রান যে উনি এই চেঞ্জটা কেন করলেন, এই যে চেঞ্জটা নাকি অপ্রত্যাশিত চেঞ্জ ছিল আমার কাছে। আপনার আন্দোলনের কোনো পার্থক্য নেবেন, নেন কোথাও একটা বসার নিয়ে, কিন্তু তাকে আপনি এনে বসাই এমন একজনকে সরাইলেন সেখান থেকে, যেটা আমার কাছে ঠিক না। আমি মিলাইতে পাই না এটা। তো হয়তো আমার কেন যেন মনে হয় যে বলে না যে ডিপ স্টেট অমুক তমুক কত কথাই তো বলে। যেমন আমি খলিলুর রহমান সাহেব কেন পররাষ্ট্রমন্ত্রী, এটা 6 মাসে আমি এখনো বুঝে সারি নাই। আমি বোঝার খুব চেষ্টা করছি, কিন্তু আমার বুদ্ধিতে কোলায় না যে কেন উনি পররাষ্ট্রমন্ত্রী হইলেন, আমি বুঝি না। তো ওই ব্যাখ্যা তো সরকার একবারের জন্য দেয় না, সরকার দেওয়া প্রয়োজন মনে করে নাই। যারা তাদেরকে ভোট দিয়েছে তাদের কাছে তো অন্তত তাদের এই প্রশ্নগুলি থাকলে সরকার তো উচিত প্রশ্নগুলি জবাব দেওয়া, যে আমি এই কারণে করেছি।
এবং ওনাকে আনছেন, পররাষ্ট্রমন্ত্রী বানাইছেন, আরেকজন পররাষ্ট্র উপদেষ্টা ছিল তাকে আবার প্রতিমন্ত্রী বানাইছেন কেন, এটা আমি জানি না। উনি তো উপদেষ্টা হিসেবে বেশ করিতকর্ম ছিলেন, একে ধমকাইতেন তাকে ধমকাইতেন, ঠিকই তো ছিল মোটামুটি। তাকে মন্ত্রী বানাইতে হবে, এই প্রতিমন্ত্রী বানাইতে হবে কেন? তো আমার কাছে এগুলো পুরোটাই ক্লিয়ার মনে হয়। মানে যিনি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ, তিনি কি একটু কর্নার্ড হয়ে আছেন? এইগুলি বলা বড় কঠিন। আজকে কে কর্নার হয়, কে আবার আগে চলে আসে, এটা আমি জানি না। কারণ উপদেষ্টা হিসেবে হুমায়ুন কবির সাহেব কিন্তু বেশ ভালো প্রভাব বিস্তার করেছিলেন। এখন ওনাকে তো উপদেষ্টা হিসেবে ছিলেন, উপদেষ্টা হিসেবে থাকা মানে উনি কি কিসের প্রতি মানে আপনার উনি কি মানে ক্ষমতা কম প্রয়োগ করতেন তা তো আমরা দেখিনি। তো এগুলি কেন, কার আবদার অথবা কার চাপ, এগুলো আমরা জানি না। তবে আমরা সবসময় চাই যে আমাদের সরকার প্রধান মন্ত্রী পরিষদ নিয়ে এমন এমন কাজ করবেন যেগুলো দেখে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই কাজটা ঠিক হয়েছে, অথবা বুঝবো হ্যাঁ ওনাকে একটু ধমক দেওয়া দরকার ছিল, অথবা বুঝবো যে এই জায়গায় একটি যোগ্য লোককে আনা দরকার ছিল। তো সবই না যেমন কেন ধোঁয়াশা ধোঁয়াশা মনে হয়। আমি আরেকটু আমি ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট চেয়েছিলাম। জি, স্পষ্ট। আমি একটু এখন মানে রাষ্ট্রপতি হওয়ার পরে তার যে জায়গাটা বিএনপির মহাসচিব, সেই পদ খালি হলো এবং সেখানে রুহুল কবির রিজভী আসলেন। ব্যারিস্টার স্বামীনাথের পাটোয়ারি, আপনার কাছ থেকে এই বিষয়টা একটু জানতে চাই। আপনি জাতীয় পার্টির মহাসচিব, মানে অন্যতম দেশের বড় দলের একটি হচ্ছে বিএনপি, সেই দলের মহাসচিব এখন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এটি কেমন হলো? অত্যন্ত প্রজ্ঞাবান রাজনীতিবিদ এবং অত্যন্ত পোর খাওয়া, তার সুদীর্ঘ রাজনৈতিক হিস্ট্রি পড়লে আমরা বিমুগ্ধ হই। তবে উনি একটু অস্থির এখানে। মোহাম্মদ ইসলাম সাহেব খুবই ধীরস্থির ছিলেন, মৃদুভাষী ছিলেন, হাস্যোজ্জ্বল ছিলেন, অ্যাকোমোডেটিভ ছিলেন। মানে আমরা কিন্তু অনেকবারই ফখরুল সাহেবের কাছাকাছি গেলে উনি একবারই আমাদের সাথে কথা বলতেন, এবং এটা একটা, সেটা মনে হয় রিজভী সাহেব অতটা একবারই বলবেন কিনা জানি না। উনি অনেক নির্যাতিত, এবং মুক্তিযুদ্ধ তার একটা ভূমিকা আছে। 90 এরশাদ বিরোধী আন্দোলনে অনেক ভূমিকা রেখেছেন, পরবর্তী প্রত্যেক আন্দোলনে উনি ভূমিকা রেখেছেন, এবং মাত্র 6 জন নিয়েও বিএনপির পার্টি অফিসে বসেছিলেন। একবার ওই যে শাল, হুম। গরমের সময় একটা শাল নিয়ে এসে ভারত বিরোধী শাল আগুন দিয়ে দিলেন। আপাত দৃষ্টিতে উনি তীব্র বিরোধী ভূমিকাই পালন করেন কথাবার্তায়। আর তথ্য মন্ত্রণালয়ে জহিরুদ্দিন স্বপন সাহেব অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন, এবং উনি মনে হয় একটা ভালো স্ট্যান্ডার্ডে চলার চেষ্টা করেছিলেন। কিন্তু সরকার, আমার আমার মনে হচ্ছে হয়তোবা সরকার একটা হার্ড লাইনে যেতে যাচ্ছে, এবং এই হার্ড লাইনে গিয়ে আমার ধারণা সরকার হার্ড লাইন মেসেজ দিয়ে নতুন ক্যাবিনেট সাজাচ্ছে। তথ্য প্রবাহে আমার মনে হয় একটা ভালো ধাক্কা আসবে, মিডিয়ার উপর একটা স্টিম রোলার আসতে পারে। সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের অত্যন্ত প্রিয় ব্যারিস্টার আনিফ রহমান পার্থ, যেটা মাসুদ ভাবে বললেন, এই মন্ত্রণালয়ে হাসান হাসান সাহেব ছিলেন, এই হাসানুল হক ইনু ছিলেন। হাসানুল হক ইনু সাহেব তো আমাকে খুবই স্নেহ করতেন, এবং উনি তো, ওনাকে একবার আমি বলেছিলাম যে উনি দুইটা মন্ত্রণালয় চালায়, অর্থ মন্ত্রণালয় আর খালেদা জিয়ার গালাগালি বিষয়ক মন্ত্রণালয়। উনি এত খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলতেন, আনবিলিভেবল। টকশোই বলেছিলেন মনে হয়। হুম। কিন্তু ভালো দিক হচ্ছে উনি কোনো টকশোতে বলে নাই শামীম পাটোয়ারিকে আর নিও না। ওইটা আবার হুম। ওই ম্যাচুরিটি বা ওই লেভেল অফ ইয়াটা তার ছিল, যেহেতু ওনারা অনেক সেই 71 সালের বীর সেনানী। তো যাই হোক, এখন আমাদের প্রিয় আন্দারিফ রহমান পার্থ, উনি হাসানুল্লাহ কিন্তু হইতে হবে হয়তোবা, অথবা হাসান মাহমুদ হইতে হবে ওনাকে। সেটা উনি কতটা, বা নাজমুল হুদা হতে পারবে। নাজমুল হুদা সাহেবও বিতর্কিত কথাবার্তার জন্য খুব বিখ্যাত ছিলেন। নাজমুল হুদা সাহেব আবার দলের বাইরেও কথা বলতে পারতেন। দল কিন্তু, ওনার দল যখন কেয়ারটেকার গভর্নমেন্টের বিরুদ্ধে, নাজমুল হুদা কিন্তু তখন কেয়ারটেকার গভর্নমেন্টের পক্ষে। উনিও ভিন্ন মতের রাজনীতিবিদ। সেখানে আমার মনে হচ্ছে সরকার হয়তো বা সেন্সিটিভ কিছু মন্ত্রণালয়ে হার্ড লাইনে যাওয়ার চিন্তা করছে। পররাষ্ট্র অ্যান্ড তথ্য দুটোই কিন্তু গভর্নমেন্টের নার্ভ সেন্টার। এই নার্ভ হুম। সেন্টারের রদবদলটা একটু সি কি মেসেজ নিয়ে তাদেরকে মন্ত্রী করা হয়েছে, এটা আমরা দেখতে যাচ্ছি সামনে কি হয়। তবে আমি মাসুদ মনে কামাল, করি হ্যাঁ, শেষ যে শেষ কোনো করেন। মন্ত্রী খুব সফল হতে পারবে না। তো তারা সফল হোক এই কামনা করি, দেশের স্বার্থ রক্ষা করুক এবং বাক স্বাধীনতা মুক্ত থাকুক, এটি খুব জি, গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আমি এটাও একটু মাসুদ কামাল, আপনার কাছ থেকে আমি শামীম পাটোয়ারির সেই বক্তব্য সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাই, যে আসলে কি গণমাধ্যমের উপর একটা স্টিম রোলার আসতে যাচ্ছে, কি মনে হয়? না, এটা আমি এত দ্রুত মানে মনে করতে চাই না। কারণ দেখেন, গণমাধ্যমের উপর কিন্তু সরকারের প্রভাব সবসময় ছিল, এখনো হুম। আছে, এখনো আছে। গণমাধ্যমকে সরকার বিভিন্ন ভাবে নিয়ন্ত্রণ করে।
যেভাবে দেখি সেভাবে নিয়ন্ত্রণ করে, যেভাবে দেখি না সেভাবেও নিয়ন্ত্রণ করে। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি। গতকালকে আমি আমার আমার একটা জায়গায় আমি একটা মানে আমার নিজস্ব একটা প্ল্যাটফর্মে আমি একটা কন্টেন্ট করেছিলাম। গতকালকে ছিল ২১শে আগস্ট। ২০০৪ সালের ২১শে আগস্ট বাংলাদেশে একটা ঘটনা ঘটেছিল। এত লোক মারা গিয়েছিল, ২৪ জন লোক ওখানেই মারা গিয়েছিল। তারপর আরো অনেক লোক মারা গিয়েছিল, অনেক লোক আহত হয়েছিল, অনেকের শরীরে এখনো সেই স্প্লিন্টার কিন্তু আছে, যে গ্রেনেড হামলাটা হয়েছিল। সেই মামলাটা নিয়ে, সেই ঘটনা নিয়ে অনেক রকম রাজনীতি হয়েছে। বিএনপি সরকার রাজনীতি করেছে, অন্তর্বর্তীকালীন সরকার এসে তারা একটা আরেকটা চার্জশিট দিয়েছে, আবার আওয়ামী লীগ সরকারের সেটা নিয়ে আবার রাজনীতি করেছে, এবং সেই রাজনীতি করতে গিয়ে বিএনপির বিরোধী রাজনৈতিক দল যারা ছিল তাদেরকে একদম ধারালো ভাবে সেই মামলায় অন্তর্ভুক্ত করেছে, তাদেরকে কারো যাবজ্জীবন দিয়েছে, কারো ফাঁসি দিয়েছে। রাজনীতি হয়েছে ভাই, এবং রাজনীতি হওয়ার কারণে হাইকোর্ট ২০২৪ সালে এসে, মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে সেই মামলার সমস্ত আসামিকে খালাল দিয়ে দিচ্ছে। খালাল দিয়ে হাইকোর্ট বললো যে এটা আরো অধিকতর তদন্ত হওয়া উচিত, একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। সুপ্রিম কোর্টে যখন আপিল করলো, আপিলে তারা ওই খালাসটাকে রাখলো, এবং তারা বললো যে এটা নিয়ে আর তদন্ত হওয়ার দরকার নেই। আমার প্রশ্ন হলো, লোকগুলি তো মারা গেল, যে লোকগুলি মারা গেছে সে আওয়ামী লীগ বিএনপি নাকি জানা দরকার না, তারা এই দেশের নাগরিক। তো এই নাগরিকদের যে হত্যাকাণ্ড, এটার কোনো বিচার হবে না? এই যাদের মারা গেল তাদের আত্মীয় স্বজন, তারা কোনো বিচার পাবে না? তারা কি কোনো অপরাধী ছিল? তারা কি দাগি আসামি ছিল? একটা জনসভা শুনতে গিয়েছি, সেখানে তাদেরকে ভাবে হত্যা করা হলো। এই হত্যাকাণ্ডের কোনো বিচার হবে না? এই যদি আপনি করেন, এটা তো একটা ভ্যালিড না। এই ঘটনা যখন ঘটলো, দেখেন ২০২৩ সালের ২১শে আগস্ট, তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তখন প্রত্যেকটা মিডিয়ার ফার্স্ট পেজে এটা ফলো করে এসেছে, কিন্তু প্রত্যেকটা মিডিয়া, পত্রিকা, আমি প্রিন্ট মিডিয়া বলছি, ওটা তো দেখা যায় ছিল। ঠিক ৩ বছরের মাথায় এসে ২০২৬ সালের ২১শে আগস্ট, আমি ২০২৪ বাদ দিলাম, ওই সময় একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, আন্দোলনের সরকার ছিল, আওয়ামী লীগকে হটানোর সরকার ছিল, মানলাম। কিন্তু ২০২৬-এ এসে প্রত্যেকটা মিডিয়া, আমি কালকে ফার্স্ট পেজ গুলো করেছি, আমি পাশাপাশি দেখিয়েছি ২৩ সালে আপনার ফার্স্ট পেজের কভারেজ কি ছিল, ২৬ সালে ফার্স্ট পেজের কভারেজ কি ছিল। ২৬ সালে কোনো মিডিয়ায় এই নিউজটা তারা বলেই নাই। এই যে ঘটনা ঘটেছিল কেউ জানে না। তাহলে এই মিডিয়াগুলো কি হতো? এই মিডিয়াগুলো এই দেশের মিডিয়া, এই মিডিয়াগুলো কেন এটা করলো? তাহলে সবগুলি মিডিয়া কি বিক্রি হয়ে গেছে, অথবা সবগুলি মিডিয়া কি ভয়ে আছে? দেখেন, আমি বলেছিলাম, আমি যে প্রসঙ্গের কথাটা বললাম, যে প্রসঙ্গটা হলো সরকারি সবগুলি মিডিয়ার উপর কিন্তু চাপ আছে। আমাকে যদি জিজ্ঞাসা করেন যে অন্তর্বর্তীকালীন সরকার, আওয়ামী লীগ সরকার, তার আগে বিএনপি সরকার, ২০০১-এ বিএনপি সরকার, অথবা তারও আগে জাতীয় পার্টির সরকার, আমি জাতীয় পার্টির সরকার আমল থেকে সাংবাদিকতা করি, কাজেই আমি তো সব সরকার দেখেছি। এখন যদি আপনি আমাকে বলেন যে মিডিয়া আপনি এখন কেমন ফিল করেন, আমি কিন্তু বলবো তুলনামূলক ভাবে বললে আজকে ভোগ করি। আমি কিন্তু সেটা খারাপ বলছি না, কিন্তু কিন্তু তার আগে আমি বলছি তুলনামূলক ভাবে বেটার। এই বেটার যেটা আছে, সেই সময়ে এসেও কোন মিডিয়া ওই কেন বলছে না? মানে ওই যে বললাম, দুভাবে চাপ দেয়, মানে নিষ্ঠুর ভাবে চাপ দেয়, নগ্ন ভাবে চাপ দেয়, যেগুলো হাসান কিংবা মাহমুদ এরা দিত। আর এদের একটা পরোক্ষ চাপ আছে, সেটা হলো সরকারি বিজ্ঞাপনের চাপ। সরকার প্রতি বছর অনেকগুলো প্রপত্র বের করে, সরকারের বিজ্ঞাপন আছে, কড়ামিনকি হিসেবে রেট দেয়। এই বিজ্ঞাপনগুলো তোমাকে কিন্তু আমি দেব না, তুমি যদি আমার মতের বিরুদ্ধে যাও, তুমি যদি এমন কিছু করো, আমি তোমাকে বিজ্ঞাপনগুলো দেবো না, জাস্ট দেবো না। তো এখন এই চাপটা কিন্তু অব্যাহত এখনো আছে। তো সরকার এখন হয়তো ওটুকু দিয়ে, এই যে তারা বলতেছে যে আজকে মানে ২১ আগস্টে কিছু হয়নি, তারা এতে হ্যাপি হতে পারছে না। তারা কেন লিখছে না যে ২১ আগস্টে একটা ভালো কাজ হয়েছে, ওই জন্য আমাদের নফল নামাজ পড়া উচিত?
হয়তো এইটা চাচ্ছি যে মানে আরো নগ্ন ভাবে আমি কিভাবে এই কাজগুলি করব। তো হুম। যদি এটা হয় তাহলে হতে পারে। মানে না কিন্তু কোথাও কোথাও থেকে তো এভাবে আসে, এখন বলা হচ্ছে যারা সাংবাদিক পরিচয় আছেন অনেকে, তারা বলেন 15ই আগস্ট ভালো হয়েছে, মানে 21শে আগস্টও ভালো একটা ঘটনা ঘটেছে, এটাও হয়তো মানে বলা যেতেই পারে। হতে পারে, কে কে বলবে আমি জানি না, কিন্তু আমার কথা হলো কি মিডিয়ার কাজটা কি ভাই? হুম। মিডিয়ার কাজটা কি? মিডিয়ার কাজটা তো একটা ঘটনাকে সামনে নিয়ে আসা, হুম। যে ঘটনা নিয়ে জি। আলোচনা হতে পারে, যেখানে জি। আইনের শাসনকে প্রতিষ্ঠিত করা যাইতে পারে, সেই জন্য হুম। ইতিবাচক ভূমিকা রাখা, এই তো মিডিয়ার কাজ। কিন্তু সেই মিডিয়ার কাজগুলো কিন্তু আসলে আমি জি। মনে করি যেন সরকার যেন হ্যাপি হতে পারছে না। এই জন্য হুম। তারা আরো একজন লোককে আনলো, যে নাকি আরো দৃঢ়ভাবে করতে পারবে। কি জি। করতে পারবে আমি অনেক জানি না। অনেক ধন্যবাদ মাসুদ কামাল। কিন্তু আমি এইখানে একটু ব্যারিস্টার পাটোয়ারি আপনার কাছেও জানতে চাই যে মিডিয়ার কথা বলছিলেন, যে মিডিয়া আরো হ্যাপি করার চেষ্টা। শামীম পাটোয়ারি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, হ্যালো, একটু হ্যাং হয়ে গেছে, বাট আমি শুনতে পাচ্ছি। আপনি আমাকে শুনতে আচ্ছা ঠিক পাচ্ছেন? আছে, হ্যাঁ হ্যাঁ আপনাকে শুনতে পাচ্ছি এখন। এখন আবার হ্যাংটা কেটেও গেছে। মিডিয়ার অবস্থাটা মাসুদ কামাল বলছেন, বিচার বিভাগের অবস্থাটাও আপনার কাছ থেকে শুনবো, এবং রাজনীতির অবস্থাটাও, মানে 21শে আগস্ট কেন্দ্রিক। কেন আসলে যখন বিচারটাও সবাই বেকসুর খালাস পেয়ে গেলেন, কেউ আসলে দায়ী নাই, 21শে আগস্ট এতগুলো মানুষ মারা গেলেন, কেউ এর জন্য কেউ আসলে কিছু করে নাই, কিন্তু এতগুলো মানুষ মারা গেলেন, তাদের তদন্তটা পর্যন্ত আর হবে না, আর তদন্তেরও জায়গা নেই, যেটি মাসুদ কামাল উল্লেখ করছিলেন। জি, আমি শুনতে আবার পাচ্ছি। মিডিয়াতেও নাই। শুনতে পাচ্ছেন না আমাকে? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, আমি কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? পাচ্ছি কিন্তু। পাচ্ছি পাচ্ছি। যে আমি এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আরেকবার বলি, যে তাহলে আমরা মিডিয়ার কথা শুনলাম, যে মিডিয়া এখন 21শে আগস্ট বিষয়টা একদম মাইনাস করে দিল। বিচার বিভাগের কথা আপনার কাছ থেকে একটু বিশেষ করে জানবো, যে সেখানেও আসলে এই যে তদন্তটা পর্যন্ত হবে না, কারো তো বিচার মানে সবাই বেকসুর খালাস পেয়ে গেলেন, কেউ নাই আসলে এখন যেটি হত্যাকারী হচ্ছে হিসেবে। বেসিক্যালি, আমি মিডিয়ার তো একটা বিশাল বড় ক্রেডিবিলিটি, মিডিয়া যখন কমার্শিয়ালাইজড হয়ে গেল, পলিটিক্যালি কানেক্টেড হয়ে গেল, সাংবাদিকদের লাইসেন্স দেওয়ার সময় বলে দেওয়া হলো এভাবে কাজ করতে হবে। লাইসেন্সটা কোনো ইন্ডিপেন্ডেন্ট বডি মিডিয়ার দেয় না। এটি হচ্ছে মিডিয়ার সবচেয়ে বড় সমস্যা। দ্বিতীয় হচ্ছে, মিডিয়াটা চালাতে প্রচুর টাকা ইনভেস্ট করতে হয় এবং প্রচুর টাকা সাবসিডি দিয়ে অনেকদিন চালাতে হয়। এতগুলো মিডিয়ার মধ্যে গুটি কয়েক মিডিয়াই আমার মনে হয় সেলফ ফাইন্যান্স, সেটাও অ্যাড নির্ভর। সে একটা গভর্নমেন্টের একটা ভূমিকা আছে। তো সেইখানে আসলে মিডিয়ার পক্ষে স্ট্রং অ্যান্টি গভর্নমেন্ট মেসেজ সরিয়ে মিডিয়া পরিচালনা করা, এটা কঠিন কাজ। প্রথমত, আর বিচার বিভাগের কি হলো, মানে বিচার বিভাগের কি হলো, এটা একটু আপনার কাছে, এবং সার্বিকভাবে এটা জানতে চাই, যে মিডিয়া চেপে গেল, বিচার বিভাগও তদন্তটা আর দরকার নাই বলে বলে দিল, আর কোথাও কিছু হচ্ছে না, রাজনীতিবিদরাও এটা নিয়ে আর কথাবার্তা বলছে না, ডাল মে কুছ কালা হ্যাঁ কি, মানে কেন এটা চেপে যাও? ডাল মে কুচ কালা না, মানে পুরো কালার মধ্যে কিছু দু একটা ডাল থাকতে পারে। দেখুন, এটা মানুষ ডালই কালা। আমরা যখন হ্যাঁ। ল পড়েছি, হোমিসাইড মানেই হচ্ছে কেউ মারা গেছে। কেউ মারা গেছে মানে সেটা কেউ না কেউ কনভিক্টেড হবে, কেউ না কেউ সাজাপ্রাপ্ত হবে, কারো না কারোর বিরুদ্ধে তদন্ত হবে, কারো না কারোর বিরুদ্ধে মামলার ট্রায়াল চলবে। এখন অ্যাপিলেট ডিভিশন বলে দিয়েছে ট্রায়াল ইনভেস্টিগেশন হবে না, হুম। ক্লোজ। এখন এটা তো জুডিশিয়াল বিষয়। অ্যাপিলেট ডিভিশন ফার্দার ইনভেস্টিগেশন হবে না, এটা একদিক থেকে ঠিক আছে। তার কারণ হচ্ছে কগনাইজেন্স নেওয়ার পরে আপনি সেই মামলার আর কোনো তদন্ত করতে পারবেন না, এটা একদম আমাদের সিআরপিসিতেই বলা আছে। কিন্তু পিলখানা হত্যাকাণ্ডে আবার ওই ওই রায়ের পরেও আবার কিন্তু তদন্ত কমিশন করে নতুন মামলা করার সুপারিশ করেছে। এখানে একটা হিউজ অ্যানোমালিজ আছে। আমি মনে করি পলিটিক্যালি 21শে বিএনপির আমলে 2001 থেকে, আমি যদি ব্যাক করি 2001 থেকে 2006, বিএনপির আমলের ব্যর্থতা কি ছিল? 21শে আগস্ট ফার্স্ট ব্যর্থতা। দ্বিতীয় ব্যর্থতা 21শে আগস্টে বিচার না করা। জজ মিয়ার নাটকটা আমাদের সবার সামনে চলে আসছে, যে মিথ্যা মামলা করা হয়েছে জজ মিয়াকে দিয়ে। জজ মিয়ার নাটক, 163টা জেলায় বোম ফোটা, 1,28,00,000 ভুয়া ভোটার, 5 জন কৃষক মারা যাওয়া, হুম। বিচারপতির বয়স 2 বছর বাড়ানো, যাতে পছন্দসই বিচারপতিকে আপনি কে এম হাসানকে চিফ অ্যাডভাইজার করতে পারেন, এবং চিফ অ্যাডভাইজার হিসাবে রাষ্ট্রপতির অ্যাবডিকেট করে নেওয়া ক্ষমতা। এই জিনিসগুলো বিএনপির জন্য স্টিগমাইজেশন ছিল। যেমন আওয়ামী লীগ সম্পর্কে বলা হয়, বঙ্গবন্ধুর আওয়ামী লীগের বাকশাল ইজ স্টিগমা। আওয়ামী লীগ কিন্তু যত যাই করে বাকশাল আর রিভাইভ করেনি, খুব সযত্নে ওই চ্যাপ্টারটা এড়িয়ে গেছে। শুধু তাই না, হুম। বাকশালকে যে সিভিল কু বলেছিলেন বিচারপতি শাহাবুদ্দিন, তাকে আওয়ামী লীগ রাষ্ট্রপতি করেছে 96 সালে। কিন্তু বিএনপি 21শে আগস্টে কোনো ইনভেস্টিগেশন করা যাবে না ফিল করে দিয়ে
বিএনপি কিন্তু ইতিহাসের একটা অধ্যায়ের দায় নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে। আমি জুডিশিয়ারি করেছে, but সেখানে অ্যাটর্নি জেনারেলের ভূমিকা ছিল। অ্যাটর্নি জেনারেল তো সরকারি লোক, যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন তিনি এখন মন্ত্রী হয়েছেন বিএনপির আমলে। সেই সময়ে অ্যাটর্নি জেনারেলের উচিত ছিল সেই সময় বলা যে কোনোভাবে একটা ফ্রেশ ইনভেস্টিগেশন হোক, একটা ফ্রেশ রিপোর্ট আসুক, একটা ফার্দার ইনভেস্টিগেশন হোক, এফবিআই ইনভেস্টিগেশন হোক, স্কটল্যান্ড ইয়ার্ড হোক, ইন্টারন্যাশনাল ইয়া হোক, এর মাধ্যমে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ উৎসাহিত হলো। আর আগস্টের বিপ্লব, সেখানে আমারও অংশগ্রহণ ছিল আমার তরফ থেকে, মাসুদ কামাল ভাইয়ের ব্যাপক অংশগ্রহণ ছিল, কিন্তু কিছু অজানা প্রশ্ন সেখানে রয়ে গেছে। এই আন্দোলনের প্রথম দফায় কেন নরসিংদীর জেলখানা ভাঙা হলো এবং সেই জেলখানা ভেঙে শীর্ষ সন্ত্রাসী বেরিয়ে গেল, এবং গত 3 দিন আগে জেলার বলেছিলেন যে এখনো কি পরিমাণ শীর্ষ সন্ত্রাসী পালিয়ে আছে, এবং পরের দিনই তাকে আবার ট্রান্সফার করে সরিয়ে দেওয়া দেওয়া হয়েছে, আইজিপির জন্য রাখা হয়নি। এই বড় একটা মিসিং লিঙ্ক কিন্তু আছে। এবং 21শে আগস্টের গ্রেনেড হামলা, গ্রেনেড, আপনি তো পিস্তল বা দেশি পিস্তল না, গাদা বন্দুক না, গ্রেনেড, গ্রেনেড তো সেনাবাহিনীর জিনিস অথবা সশস্ত্র বাহিনীর জিনিস। এটা বাংলাদেশে আসলো কিভাবে, ঢুকলো কিভাবে, সেটা আপনি কোনো তদন্ত করতে দিবেন না? এটা তো আমাদের নিরাপত্তা ঝুঁকি উৎসাহিত করছে। এইখানে সরকার খুবই পাতলা আবরণে আছে, ইনস্কাল, পিচ্ছিল পথে আছে। এবং গত সপ্তাহে ইউএন রিপোর্ট করেছে, তারা সাসপেক্ট করছে না, একদম ক্যাটাগরিক্যাল ওয়ার্নিং দিয়েছে হুম। যে বাংলাদেশে আল কায়দার ব্রাঞ্চ অফিস আছে। এইটা আমাদের জন্য এখন কামিং ডেজ এর সবচেয়ে বড় কনসার্ন হবে। সেই বড় কনসার্নটার ক্ষেত্রে 21শে আগস্টের গ্রেনেড হামলার বিচারটা নতুন করে হলে, ততটা নতুন করে হলে এর মাধ্যমে অনেক কিছু উদ্ঘাটন হতে, এটাকে করে দিয়ে বিএনপি সরকারের তো দায় বেড়ে গেল, যদিও এটা করা হয়েছে ইউনূস সরকারের আমলে। আমি এখানে এই বিষয়ে একদম আমি শেষ সময়ে ব্যারিস্টার পাটোয়ারি, আমি শেষ সময়, ফলে এই বিষয়ে খুব ছোট্ট করে মাসুদ কামাল আপনার কাছ থেকেও জানতে চাইবো যে এই যে ইউএনের প্রতিবেদনের পরেও আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে শুনলাম তিনি এই প্রতিবেদনকে আমলে নিচ্ছেন না। এর আগেও যখন জঙ্গিবাদ নিয়ে কথা হয়েছে তিনি বলছেন এগুলো আওয়ামী লীগের ভার্সন, এই জঙ্গি শব্দটা এরকম কিছু আসলে নাই। এখন দেখুন, এখন জাতিসংঘের রিপোর্ট। জি। জি, আমার কথাটা হলো স্যার, এই সমস্ত কথাগুলো হয় কি, আমি দেখেছি যে সব সময় সরকারের লোক যারা আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তথ্যমন্ত্রী বলেন, এদের যা দেখেছি, এখানে কে আছে না আছে এটা কোনো ইম্পর্টেন্ট না। কিন্তু আপনি দেখেন, আগে সরকারে আমলেও এই ধরনের যখন কোনো ইউএন থেকে অথবা পশ্চিমা বিশ্ব থেকে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে অথবা কোনো মানবাধিকার সংস্থা থেকে যখন যে বক্তব্য আসতো, তারা এই একই ল্যাঙ্গুয়েজে, একই মানে আপনার শব্দ চয়নের মাধ্যমে তারা জবাবগুলি দিতেন। এবং কখনো কখনো বলতেন যে এটা হলো বিরোধী দলের টাকা খেয়ে করতেছে, বিরোধী দল বিদেশে আছে, তারা এগুলিকে পুশ করে করাচ্ছে, করাচ্ছে। এই একই রকম কথা কিন্তু তারা সবাই বলতো। এবং ওই সময়ে যারা বিরোধী দল থাকতো তারা আবার ওই ওই ধরনের মন্তব্যকে খুব সমর্থন করতো। লুফে নিত। দেখে দেখেন যে ওনারা বলতেছে, মানে একই ভাষ্য আমরা দেখে যাচ্ছি, অনেক বছর ধরে দেখতেছি। কিন্তু কিন্তু একটা দুর্ভাগ্য কি জানেন, আমার মনে হয় যে আমার একটা প্রত্যাশা ছিল যে এই গত 2024-এর পরে সবাই বোধহয় শিক্ষা নিবে, সবাই বোধহয় ভাববে যে না, আমাদের এই ধরনের মানে কথা বলা ঠিক না। কিন্তু ওনারা কেউ কোনো চেঞ্জ নাই। আমি ইংরেজ সরকারের মধ্যে চেঞ্জ দেখি নাই, ইনাদের মধ্যে চেঞ্জ দেখি নাই। চেঞ্জ খালি মাত্রাগত চেঞ্জ, মানে মানে আপনার গুণগত কোনো পরিবর্তন নাই, গুণগত এক, না, কিন্তু জায়গাটা মাত্রাগত একটু change। ভিন্ন কিনা জনাব মাসুদ কামাল? ধরেন আগের সরকারের আমলে মানবাধিকার নিয়ে অনেক অনেক আপত্তির কথা আসতো, দেশি বিদেশি সংস্থাগুলো বলতো, এবং মানবাধিকার লঙ্ঘনটা আসলে সরকারই করতো। ফলে মানে তাদের উপর চাপ দিলে তাদের কিছু করার ছিল বা করতো না, ইগনোর করা, দুটাই তারা করতে পারতো। কিন্তু জঙ্গিবাদ, জঙ্গি তৎপরতার যে বিষয়টি, এটি আসলে সরকার নিজস্বভাবে করে না। জঙ্গি তৎপরতাগুলো বা জঙ্গিবাদ সরকারের বিষয় না। এটিকে আসলে যথেষ্ট নিয়ন্ত্রণ সরকার রাখতে পারছে কিনা, না, এটি এখানে একটা আমি বলি খুবই। আপনাকে, আওয়ামী লীগ আমলে যে ঘটনাটা ঘটতো, আওয়ামী লীগ আমলে কিন্তু অনেকগুলো আবার কাল্পনিক জঙ্গি সংগঠন কিন্তু ছিল। হ্যাঁ। কাল্পনিক কোনো একজনকে ধরতে হবে, তাকে ধরে নিয়ে এসে বলতো উদ্ভট উদ্ভট নাম, আনসারুল্লাহ বাংলা টিম, ওই উদ্ভট নাম একটা। এই আচ্ছা ধরেন একটা সংগঠন করবে, তারা তখন এই ধরনের নাম রাখবে, আনসারুল্লাহ বাংলা টিম। তো হয়, এই ধরনের উদ্ভট উদ্ভট নাম দিয়ে বানিয়ে বানিয়ে করতো, এগুলো সব ঘরে বসে বানাইতো, আমি শিওর। ওকে ধরতে হবে, অর্থাৎ ধরার জন্য একটা নাম দরকার, একটা নাম দিয়ে তাকে ও ধরতো। নব্য জেএমবি, জেএমবি তো ঠিক আছে, আবার নব্য হতে হবে কেন? নব্য জেএমবি এগুলি ওই মনির সাহেব বসে বসে বানাইতো একটা নাম, আর তার ইচ্ছা মতো ক্রিয়েটিভিটি দেখাইতো সে।
সেখানে কিছু কাল্পনিক প্রতিষ্ঠান সংগঠন ছিল। আবার এদের মধ্যে যে জিনিসটা আছে, এখন যদি তারা স্বীকার করে যে এখানে আসলে কিছু জঙ্গি সংগঠন আছে, যদি স্বীকার করে, তাহলে হবে কি জানেন, ওই যে শেখ হাসিনা কয়েকদিন আগে বলছে না ইয়েতে যে 5 আগস্ট, তাহলে ওইটার যদি ওইটাও যে আবার সত্য হয়ে যায়, সেখানে স্বীকার করা যাবে না। স্বীকার না করলে কি, আর স্বীকার করলে কি আপনার কোনো লস হতো? তার মানে কি ওরা বলতে যাচ্ছে যে বাংলাদেশে কোনো জঙ্গি সংগঠন নাই, মানে জঙ্গি সংগঠন এই দেশে আসবে না, আসবে না কোনো। জঙ্গিরা কি আপনার মামাতো ভাই যে আসবে না? জঙ্গিরা যে কোনো জায়গায় যেতে পারে, যেখানে ধর্মান্ধতা আছে, যেখানে ধর্মীয় সংগঠন আছে, সেখানে